তোমার নাম কি? কামিনী। রহস্য, রোমাঞ্চ, ভয় সবকিছু এক ছাদের তলায়। অঞ্জনের পডকাস্ট কথা হবে কানে কানে। আজকের গল্পে সূত্রধর, গল্প পাঠ এবং সুরনাথের চরিত্রে আমি অঞ্জন, পোস্টমাস্টারের ভূমিকায় দেবজ্যোতি আর কামিনী চরিত্রে অনন্যা। আজ আপনাদের জন্য থাকছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। স্টেশনে ট্রেন থামতেই হ্যাটকোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার সংলগ্ন জনপদটিও বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থেমেই চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। সুরনাথবাবু সেগুলি পরিদর্শন করতেই এসেছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনো আসেননি। ছোট সুটকেসটি হাতে নিয়ে তিনি স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টলুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজবার ব্রাশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার 2ই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একটি কেরানি ও 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করে তাকে ভেতরে নিয়ে গেলেন। দুপুরের খাবারের ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাড়িতেই হলো। ভারী খাসা হয়েছিল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার ধরাচূড়া পড়ে যাত্রার জন্য প্রস্তুত হলেন। ইতিমধ্যে তিনি খবর নিয়েছেন 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন। তার মধ্যে সবচেয়ে যেটি নিকটবর্তী সেটি 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যের সময় উদ্দিষ্ট গ্রামে পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারকি করে সন্ধ্যের পূর্বে ফিরে আসবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে রওনা হবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বেঁধে সুরনাথ তাতে আরোহণের উদ্যোগ করলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুফাক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই কিন্তু যাবেন। সুরনাথ জিজ্ঞেস করলেন, কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? ও রাস্তাটা ভালো নয়। সাইকেলে আরোহণ করে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর, অবিমিশ্র পলিমাটি নয়, আবার নির্জলা মরুকান্তরও নয়। স্থানে স্থানে ঘন বন, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করে রুক্ষ পাথরের ঢিপি মাথা তুলেছে। এই বিচিত্র ভূমির ওপর দিয়ে নির্জন পথটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আত্মপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যেতে কতই বা সময় লাগবে। সুরনাথের বয়স 40 বছর। মধ্যমাকৃতি, দৃঢ় শরীর, মুখশ্রী মোটের ওপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হয়েছে। তবে আবার বিয়ের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন। কিন্তু বিপত্তিকত্বের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করেছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের দ্বিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সম্মুখে 2টি পথ ক্রমশ পৃথক হতে হতে ধনুকের মতো বেঁকে গিয়েছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে রয়েছে। হঠাৎ কোথা থেকে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারিদিক অস্পষ্ট ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল থেকে নামলেন। সামনে পেছনে ডানে বায়ে জনমানব নেই।
আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখের ওপর টুকরো মেঘ লেগে রয়েছে, যেন সূর্য মুখোশ পড়েছে। সুরনাথ একটু চিন্তা করলেন। এখনো ৬-৭ মাইল পথ বাকি রয়েছে, আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগে যদি গন্তব্যস্থানে পৌঁছতে না পারি, দিকভ্রান্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। পোস্টমাস্টার বলেছিলেন বাঁহাতি রাস্তাটা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়েই যাওয়া ভালো। সুরনাথ সাইকেলে চড়ে বাঁহাতি রাস্তা ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেনি, পথ অসমতল এবং পাথরে ভরা, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে মেঘ কিন্তু নড়ল না, মনে হলো মুখে মুখোশ এঁটে সূর্যদেব অস্ত যাবেন। মিনিট ২০ সাইকেল চালাবার পর সুরনাথ সামনে একটি দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোতে মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও যেন ইতস্তত সঞ্চরণ করে বেড়াচ্ছে। আরও কিছু দূর অগ্রসর হবার পর পাশের দিকে চোখ ফিরে সুরনাথ ব্রেক কষলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। আশেপাশে অন্য কোনো কুটির দেখা যাচ্ছে না। এই কুটিরটি যেন গ্রামে প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে ৩ গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আবদ্ধ হয়ে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাভ, দেহ যৌবনের প্রাচুর্যে ফেটে পড়ছে। মুখের ডৌল দৃঢ়, মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটু পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়, পরিধানে কেবল একটি কস্তাপার শাড়ি। তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চেয়ে আছি। যুবতী প্রশ্ন করল, হ্যাঁ গা, তুমি কোথায় যাবে? দাঁতগুলো কুন্দ শুভ্র, গলার স্বর গভীর এবং ভরাট, কিন্তু কথা বলবার ভঙ্গি গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক ধক করে উঠল। দীর্ঘকালের অনভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করলেন, কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করে বললেন, রতনপুর যাব। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলিয়ে বসে মুক্ত কণ্ঠে হেসে উঠল। তার হাসিতে এমন কিছু আছে যা পুরুষের স্নায়ুশিরায় আগুন ধরিয়ে দিতে পারে। শেষে হাসি থামিয়ে সে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাইলেন। দূর থেকে যে গ্রামের আভাস পেয়েছিলেন সন্ধ্যার ছায়ায় তা মিলিয়ে গিয়েছে। তিনি উদ্বেগের স্বরে বললেন, বলছি, তাহলে গ্রামে কি কোথাও থাকবার জায়গা হবে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চোখে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরও কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তিনি শরীর শক্ত করে নিজেকে সংবরণ করলেন। একটু স্খলিত স্বরে বললেন, বলছি, বাড়ির পুরুষরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করে নিয়ে যাবে। সুরনাথ কণ্ঠের মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, বেশ, যদি অসুবিধে না থাকে তাহলে এখানেই থাকব। যুবতী দশম ছটা বিকীর্ণ করে হাসল। অন্ধকারে তার হাসিটা বিদ্যুতের মতো ঝলকে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করল। একটি মাদুর এনে দাওয়ার একপাশে পেতে দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল।
সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসলেন। ঘরে প্রদীপ জ্বেলে উঠল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার ওপর এসে পড়ল। সুরনাথ বসে চিন্তা করতে লাগলেন। তার মানসিক অবস্থার বর্ণনা অনাবশ্যক। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না চড়াতে চললুম, কেমন? সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন। না না, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুড়কি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুড়কি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই, 1 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম, তাই ছোট ছোট চুমুক দিয়ে পান করতে করতে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ লক্ষ্য করলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধ হয় শয়নকক্ষ। তিনি অনুমান করলেন দাওয়ায় মাদুরের ওপর তার শোবার ব্যবস্থা হবে, সেই ভালো হবে। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। ঘণ্টাখানেক পরে যুবতী দ্বারের কাছে এসে বলল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠে ঘরের মধ্যে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পীরের সামনে ভাতের ভালা, প্রদীপটি কাছে রাখা হয়েছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল এবং একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সুরনাথ লক্ষ্য করলেন রান্না করতে করতে যুবতী কখন যেন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ তিনি হু হাঁ ছাড়া কিছুই বলছেন না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, তার সঙ্গে অন্তত একটু মিষ্টিলাভ করবার প্রয়োজন আছে। তিনি শামুকের মতো খোলের ভেতর থেকে গলা বের করে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে প্রবেশ করলেন। খাবার শেষে সুরনাথ হাত মুখ ধোবার পর কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধড়াস করে উঠল। তিনি তোতলা হয়ে গিয়ে বললেন, আমি আমি বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে কালিয়ে যাবে যে। যাও, বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। কামিনী রাতে কোথায় শোবে প্রশ্ন করলেন না। বাধ্য আসামির মতো শোবার ঘরে প্রবেশ করলেন। ঘরে দীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে শয্যা। সুরনাথ সুটকেস এনে বস্ত্রাদি পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জ্বালিয়ে রেখে শুয়ে পড়লেন। চোখ বুজে তিনি পাশের ঘরে খুটখাট ঠুনঠান বাসন কোষণের শব্দ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হয়ে উঠছে। তার মনের উত্তাপ সুদীর্ঘ নিঃশ্বাসে বেরিয়ে আসছে। চোখ বুজে অনেকক্ষণ শুয়ে থাকবার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন। হঠাৎ তন্দ্রা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। পর্যন্ত সুরনাথ যখন ফিরে আসলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হয়ে পড়লেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সে সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাবার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে।
সাইকেলটি অনতি দূরে মাটিতে লুটিয়ে রয়েছে। তার পেছনে সুরনাথের সুটকেসের মধ্যে কাপড় চোপড় সাবান মাজন ব্রাশ সমস্তই মজুত আছে, কিচ্ছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গিয়েছে, যেন রক্তচোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যু বিবরণ শুনলেন তখন তিনি আক্ষেপে মাথা নাড়িয়ে বললেন, আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এখনও ওই তল্লাটে আছে, মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতি রাস্তাটি কিন্তু ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। কেমন লাগলো আজকের এই পডকাস্ট কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুকে শুনছেন তারা ফলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন রহস্য, রোমাঞ্চ, ভয় সবকিছু এক ছাদের তলায়। অঞ্জনের পডকাস্ট, কথা হবে কানে কানে।